হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি ঢাকা থেকে বলছি। আজকের ভয়েসটা কিন্তু আমি খুব কষ্ট করে দিচ্ছি, কারণ বাহিরে থেকে অনেক সাউন্ড আসছে। আমার বাসার নিচে অনেক লোক, হাজার হাজার লোক সমাবেশ করছে। যাই হোক, আমি দরজা জানালা সব বন্ধ করে দিয়ে এখন ভয়েস দিতে বসেছি। চিন্তা করছিলাম আজকে ভিডিওটা আমি দিতে পারবো কি না, কিন্তু চেষ্টা করে দেখি পারি কি না, কারণ আমি তো রেগুলারই ভিডিও দিই। তারপরে এই যে আজকে সকালবেলা নাস্তা, এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিয়ে গরম গরম ডিম ভাজি দিয়ে ভাবলাম যে সকালবেলাতে একটু খাবো। আর আমার মেয়ের জন্য ব্রেড খাবে, ব্রেড আর জেলি দিয়ে মেয়েকে সকালে দিব। ইদানিং মেয়েটা খেতে চাচ্ছে না, কারণ আজ কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা লেগেছে। মেয়ের তো ঠান্ডা লেগেছেই, সেই সাথে কিন্তু আমারও ঠান্ডার ভাব হয়েছে। কণ্ঠ শুনেই বুঝতে পারছেন, গলার মধ্যে এতটা পরিমাণ খুসখুস করে কি বলবো। এখন প্রতিদিনই কিন্তু আমি সকালবেলা এবং সন্ধ্যাবেলা চা খাচ্ছি, কারণ শীতের দিন আসলেই কিন্তু আমার চা খাওয়াটা একটু বেশিই পড়ে। আর ইদানিং কি বদভ্যাস হয়ে গেছে, দুধ চা ছাড়া একদম খেতেই পারছি না। সকালবেলাতেও খেলে দুধ চা খাই, আবার সন্ধ্যার দিকে খেলেও দুধ চা খাই। আর আমার মেয়েটাও যে দিনের মধ্যে কতবার চা চায় তার ঠিক নাই। বাইরে থেকে যেহেতু অনেক নয়েজ আসছে, প্লিজ একটু অ্যাভয়েড করে চলবেন। কোনো উপায় নাই, আমি খুব কষ্ট করেই কিন্তু আজকের ভয়েসটা দিচ্ছি। এই তো মেয়ের নাস্তাটা আমি রেডি করে নিলাম, এখন আমি নাস্তা করে নিব। আর সকালবেলাতে ইদানিং মেয়েটা যে কি পরিমাণ জ্বালায় আমাকে, একদমই খেতে চায় না। ওই যে ঠান্ডা লেগেছে, এখন যেহেতু এই শীত এই গরম, এজন্য কিন্তু বাচ্চা কাচ্চা অনেক অসুস্থ হয়ে পড়ে। আর এইদিকে এই যে আমি যে দুইটা থ্রি পিস বানাতে দিয়ে এসেছিলাম, সে দুটা বানানো হয়ে গেছে। বাট একটা থ্রি পিসের ঝুল এতটা পরিমাণ দিয়েছে, ভাবলাম যে আজকে এটা ঠিক করে নিয়ে আসবো। আর আরেকটা, ওইটা কিন্তু ঠিকই আছে। 15,000 টাকায় ভাড়ায় ফ্ল্যাট বাসায় থাকি, তাও আমি আমার স্বামীর আয় বুঝে। কারণ যার যেরকম ইনকাম তার কিন্তু সেরকমভাবেই জীবনযাপন করতে হয়। তো ওর যেরকমটা ইনকাম, আমি সেরকমভাবেই কিন্তু জীবনযাপন করার চেষ্টা করি। আমি যে সংসারে অতিরিক্ত খরচ করি বা আমার খরচের হাতটা একটু বেশি, সেটা কিন্তু না। আমি কিন্তু ছোটবেলা থেকে, এর আগেও আমি বলেছি, হাজারবার বলেছি যে আমি হিসাব করে চলতে পছন্দ করি। আর হিসাব করে চলি বলেই কিন্তু আমি সংসারটা সুন্দরভাবে গোছাতে পেরেছি অল্প দিনের সংসারে। আমার সংসার জীবন যে দীর্ঘ 20 বছর 30 বছর তা না, কিন্তু মাত্র 7 বছরের সংসার জীবন। আর আমার মেয়েটা হওয়ার আগেই কিন্তু আমি সংসারটা গুছিয়েছিলাম। এই জন্য স্বামীর আয় বুঝেই কিন্তু আমি ফ্ল্যাট বাসায় থাকি। এর আগে একটা আপু আমাকে কমেন্টসে জানিয়েছে যে আমি ফ্ল্যাট বাসায় থাকি, এক রুমের বাসা নিয়ে কেন থাকি না। এক রুমের বাসা নিয়ে আমি থাকতাম, সেটা আমার মেয়ে হওয়ার আগে। তবে এক রুমের বাসা নিয়ে যখন ছিলাম তখন আমার খুবই কষ্ট হতো, এতটা পরিমাণ কষ্ট হতো মানে বলে শেষ করা যাবে না। আর যাদের সাথে থাকতাম মানে খুবই অবস্থা করুণ ছিল। বিশেষ করে রান্নাঘরে যখন রান্না করতাম, খুবই খারাপ বিহেভ দিত এবং রান্নাঘরে আমাকে কিছুই রাখতে দিতে চাইতো না। ইভেন যে রান্নার যে মশলাপাতি, সেগুলাও আমার এক রুমের মধ্যেই সব কিছু রাখা লাগতো। আর এক রুমের সাথে অনেক বাসায় আছে যে অ্যাডজাস্ট করে একটা বাথরুম, তারপরে ছোট্ট একটা ডাইনিং, এরকম বাসাও দেখেছি। কিন্তু সেই বাসাগুলা বেশিরভাগ হয় ছাদের বাসা হয়, না হলে একদম নিচের মানে বিল্ডিংয়ের নিচের বাসা হয়। কিন্তু একদম ছাদের বাসা নিলে হয় কি, ভাড়া বাসায় গরমের কিন্তু অনেক মানে উত্তাপ হয়, থাকতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। যারা থাকে তারাই কিন্তু জানে। আর নিচের বাসাতে একদম নিচে থাকলে সমস্যা কি হয় ঢাকা শহরে, সেটা বলি। সেটা হচ্ছে অনেক মশা মাছি, তারপরে অনেক মানে এগুলো সমস্যা কিন্তু সম্মুখীন হতে হয়। আর নিচটাতে মানে একদম নিচে যারা থাকে বাসায়, তাদের কিন্তু মশা মাছির উৎপাত মানে মশা মাছি এগুলার উৎপাত কিন্তু সব সময়ই বেশি থাকে, আমি যতটুকু জানি।
এই ঢাকা শহরে ভাড়া বাসায় থাকতে এসে কিন্তু অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। অনেকের সাথে আমি থেকেছি, অনেকে আমার সাথে ভালো বিহেভ দিয়েছে, আবার কিছু কিছু পার্সন আমার সাথে এতটা পরিমাণ দুর্ব্যবহার দিচ্ছে। আমি প্রথম যখন বাসা নিয়ে থাকি তখন সমস্যার সম্মুখীন হয়েছিলাম যাদের সাথে ছিলাম। তারপরে আবার যখন আর এক বাসায় মানে আর এক জায়গা বাসা নিয়ে থাকি তখন কিন্তু ওই সমস্যাটা ছিল না, তখনও এক রুম নিয়ে থাকতাম। তো কিছু কিছু পার্সনের সাথে সম্পর্কটা এত ভালো ছিল, আর কিছু কিছু পার্সনের সাথে সম্পর্কগুলো যে এত পরিমাণ খারাপ ছিল, মানে ওই যে একটা কথা আছে না, সবার মন মানসিকতা কিন্তু একরকম হয় না, আর হাড়ির কাছে হাড়ি থাকলেই কিন্তু ঠোকাঠুকি লাগেই। তো আমিও যখন মানে অনেকের সাথে থেকেছি, অনেকেই আমার সাথে ভালো বিহেভ করেছে, আবার অনেকেই খারাপ বিহেভ করেছে। আমি কিন্তু 4-5 জনের সাথে থেকেছি, 4-5 জনের মধ্যে থেকে 2 জনের বিহেভ যে আমার এতটা পরিমাণ কষ্ট লেগেছে। আর একটা ভাড়া বাসায় উঠে বাসা ছাড়া যে কতটা পরিমাণ কষ্টকর বলে শেষ করা যাবে না। তবে আমি আরেকটা ভাবির সাথে ছিলাম, সেই ভাবিটা আমার সাথে মানে আমরা দুজন বোনে বোনের মতো মিলে থাকতাম, আমাকে এতটা পরিমাণ ভালোবাসতো, খুবই ভালোবাসতো। তার কথা কিন্তু আমি এখনও ভুলতে পারি না। মানে ওই যে ভাবির বাসায় কিন্তু আমি এখনও মাঝে মধ্যে যাই। এরপরে নেক্সট দিন গেলে আমি ভাবিকে দেখাবো, ভাবির বাসাটা দেখাবো। ভাবির সাথে আমার কিন্তু অনেক ঘনিষ্ঠতা সম্পর্ক। যাই হোক, ভাবির সাথে কিন্তু কোনো দিন আমার মনোমালিন্য একটা ঠুকাঠুকি কিচ্ছু হয় নাই, কিন্তু দুজনে আমরা বোনে বোনের মতো মিলে থাকতাম। বিশেষ করে ভাবি যদি ভর্তা বানাতো আমাকে না দিয়ে কখনোই খেত না, কারণ আমি ভর্তা প্রিয় একটা মানুষ। আর আমিও যখন ভর্তা বানাতাম ভাবিকে না দিয়ে খেতাম না। মানে কোনো কিছুর প্রতি কিন্তু আমার কোনো ছিল না, কিন্তু ভর্তার প্রতি খুবই টান ছিল। আর ভাবি এটা বুঝে গিয়েই মানে রেগুলার ভর্তা বানিয়ে আমাকে দিত, আমরা দুজন একসাথে খেতাম। বিশেষ করে শুটকি ভর্তাটা আমাদের দুজনের খুবই প্রিয় ছিল। এই দুনিয়া ছেড়ে কিন্তু আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। মানুষের বিহেভ, মানুষের কথাবার্তা এগুলাই কিন্তু মূল জিনিস। আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার দেন অবশ্যই কিন্তু সে আপনাকে মনে রাখবে, আর আপনি যদি তার সাথে দুর্ব্যবহার দেন সে কিন্তু সারা জীবনই ওই দুর্ব্যবহারটা মনে রাখবে। এজন্য সবসময় মানুষের সাথে ভালো ব্যবহারগুলো দেওয়াই উত্তম, কারণ এই জীবন কিন্তু চিরস্থায়ী নয়, এই জীবন কিন্তু ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে কিন্তু হিংসা বিদ্বেষ ভুলে থাকাই ভালো। মনের মধ্যে যদি হিংসা থাকে, অহংকার থাকে, আপনি কিন্তু কখনোই নিজের জীবনকে ডেভেলপ করতে পারবেন না, কারণ হিংসা মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষের পতনের মূল কারণ। যাই হোক, এখানে এই যে আমি সবজিগুলা গুছিয়ে নিয়ে এখন ফুলকপি পাতাকপি কেটে নিচ্ছি। ফুলকপি পাতাকপি দিয়ে সবজি রান্না করব ধনিয়া পাতা দিয়ে, যেহেতু টাটকা টাটকা ধনিয়া পাতা। এখন শীতের দিনে তো রেগুলার ধনিয়া পাতা খাওয়া হবে আমার ঘরে। আর ধনিয়া পাতা ভর্তা করব, ধনিয়া পাতা ভর্তা অনেক দিন খাই না, ভাবলাম যে শীতকালেই তো ধনিয়া পাতার ভর্তাটা বেশি মজা লাগে। আর এখানে এই যে কিছু ধনিয়া পাতা আমি সংরক্ষণ করব কিছুদিনের জন্য। আমি কিন্তু সারা বছরই ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখি। এখানে আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন কুচি করে কেটে আমি বক্সে ভরে ডিপে রেখে দিব। তারপরে যখন রান্নার সময় হবে তখন আমি তরকারিতে সাথে সাথে বক্স থেকে নামিয়ে নিয়ে এসে দিয়ে আবার সাথে সাথেই ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যদি এইভাবে ধনিয়া পাতা খান তাহলেই কিন্তু ধনিয়া পাতা আপনি সারা বছরই খেতে পারবেন। আর যদি এই যে ফ্রিজে রেখে ফ্রিজ থেকে মানে বের করে এনে যদি কিছু সময় রেখে দেন তাহলে কিন্তু ওই ধনিয়া পাতা আর পরবর্তীতে খেতে পারবেন না। এজন্য সাথে সাথে এনে কিন্তু সাথে সাথেই আপনাকে তরকারিতে দিয়েই আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবেন, এটাই হলো টিপস। গতকাল আমি সন্ধ্যার পরে একটু বাইরে গিয়েছিলাম, জিনিসপাতির যে পরিমাণ দাম, প্রচুর দাম, মানে সবজির যে এত পরিমাণ দাম শুনে তো মাথায় হাত, মানুষ কি খাবে মানে এত পরিমাণ দাম হলে। এজন্য মধ্যবিত্ত সংসারে কিন্তু সবাইকে একটু হিসাব করে চলতে হবে, বিশেষ করে গৃহিণীরা। যাই হোক, অনেক কথাই বললাম, আর বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ বাহির থেকে অনেক সাউন্ড আসছে, অনেক কষ্ট করে আজকে ভয়েসটা দিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।